সে যদি আমি আপনাকে তুমি করে বলতে পারি। আসলে আমরা একই অফিসে কাজ করছি, দেশটাও পাশাপাশি, বলা তো যায় তাই না? আমি নিরুদ্দেশ কণ্ঠে বললাম, বলুন না, সমস্যা নেই। অনিল বলল, আমি একা বললে কি ভালো লাগবে, তুমিও বলো। আচ্ছা। এরপর চুপ করে গেলাম দুজনেই। অনিল আবার বলল, তোমার বয়ফ্রেন্ড আছে? আমি ভুরু কুঁচকে বললাম, বাহ, এত কিছু রেখে সোজা বয়ফ্রেন্ড কেন? অনিল উদ্বেগ নিয়ে বলল, না আসলে মা বাবা না আসলে বাবা মা ভাই বোন এগুলো থাকবেই, এটা ইউনিক বস্তু কিনা, তাই আর কি আছে। আমি ফুঁস করে নিঃশ্বাস ফেলে বললাম, তা নেই, আর হবে কিনা তাও জানি না। কেন? আমি মনে মনে বললাম, আব্বু থাকতে আমার আর প্রেম হবে না, শুনলেই আম্মুর কানে চলে যাবে, আর আম্মুর ডাইল ঘুটুনি দিয়ে ধোলাই করবে আমায়। আমারই কপাল আসলে। বিষ ছেড়ে 21-এ পা দিলাম, একটা প্রেমের মুখও দেখলাম না। আমাকে চুপ দেখে অনিল ব্যস্ত কণ্ঠে বলল, কি হলো বললি না? আমি আস্তে করে বললাম, এমনি, প্রস্তুত নেই ওসবের জন্য, আগে নিজেকে সামলাই, পরে বয়ফ্রেন্ড নিয়ে ভাববো। আমি কথাটা শেষ করা মাত্রই দেখলাম আমাদের পাশ ঘেঁষে একটা কালো গাড়ি চলছে। গাড়িটা চিনতে একটুও ভুল হয়নি আমার, চেনার সুবিধা আরও বেশি ছিল, কারণ আজকে গাড়ির পেছনে কাঁচতোলা নেই, রুদ্র রোশন ঘাড় সহ মাথাটুকু স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ উনি চোখ তুলেন এদিকে, আমাদের দুজনকে দেখে চিনতে পেরেছেন কিনা কে জানে, তবে খুব অদ্ভুত দৃষ্টিতে তাকালেন, ভুরুতে 2-3টি ভাঁজ। ব্যাপারটা এমন যেন অপ্রত্যাশিত অযাচিত বস্তু দেখে উনি আকাশ ভেঙে মাটিতে পড়লেন। আমি ওনাকে তাকাতে দেখেই চোখ সরিয়ে নিলাম সামনে। সেকেন্ড খানিক বাদে ওনার গাড়িটাও আমাদের অতিক্রম করে চলে গেল। সামনে যেতেই অনিল কৌতূহলী কণ্ঠে বলল, বসের গাড়ি ছিল না ওটা? হ্যাঁ, আমাদের দেখছেন? কি জানি না, ওনাদের কথা বাদ দাও, তো আজ এলো না কেন? অফিসের দ্বিতীয় দিনই ছুটি। অনিল দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে ওর বাবার শরীর ভালো যাচ্ছে না, আর নাকি সিঁড়ি থেকে পড়ে গেছিল। আমি আঁতকে উঠে বললাম, এ বাবা, ঠিক আছেন উনি? হ্যাঁ, তা ঠিক আছে, পা মচকে গিয়েছে, এই যা। এই থামাও থামাও। আমার হঠাৎ চিৎকারে অনিল দ্রুত বাইক থামালো, ঘাড় ফিরিয়ে ভেতর কণ্ঠে বলল, কি হলো? আমি যত্র বাইক থেকে নেমে দাঁড়াই, একটা লম্বা হাসি দিয়ে বলি, এসে গেছি, এটাই আমার বাসা। অনিল একবার সেরেক তাকালো, আমার দিকে তাকালো, নিশ্চিত কণ্ঠে বলল, ও তাই বলো, আমি ভাবলাম কি না কি। ভেতরে চলো, তোমাকে আমার আম্মুর হাতের ফার্স্ট ক্লাস চা খাওয়াবো। অনিল মৃদু হেসে বলল, আজ নয়, অন্য আরেকদিন, আজ একটু তাড়া আছে। আমি ঘাড় কাত করে বললাম, আচ্ছা, তবে অন্যদিন আবার তাড়া দেখিও না। দেখাবো না, আসছি, সাবধানে যেও। অনিল চলে গেল, আমি ভেতরের দিকে পা বাড়াই। হঠাৎ রুদ্র হোসেনের অবাক হওয়া মুখটা সামনে ভেসে উঠল। আচ্ছা, উনি ওভাবে কেন তাকালেন? উনি কি ভাবলেন? আমি আর অনিল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? হতেই পারে, ওনার মাথায় উদ্ভট ধারণা ছাড়া আর কি আসবে? কথাটা ভেবে আমি ফিক করে হেসে ফেললাম। পর মুহূর্তে ওনার প্রতি রাগও হলো। ব্যাটা দয়ামায়াহীন লোক কীভাবে হাতটা ছেড়ে দিল আমার। আমার একটা সুযোগ আসুক শুধু, তোর উঁচু নাকি যদি দড়ি বেঁধে না ঘুরিয়েছি না, আমার নামও সে যদি না। রাত তখন প্রায় 12টা, রবিবার শুরু হলো মাত্র, সেই হিসেবে কাল ঢাকার প্রায়শই মল অফিস বন্ধ থাকবে, আর সি ইন্ডাস্ট্রিরও কাল ছুটির দিন, যার দরুন শনিবার রাতটা জেগেই কাটায় রুদ্র। জমে থাকা ফাইল, ল্যাপটপের অমীমাংসিত কাজগুলো শেষ করে শেষ রাতে ঘুমায়, কখনো আবার চেক করা ফাইলগুলোই ঘেঁটে ঘুটে ভুল খুঁজে সংশোধন করে। কাজ প্রিয় মানুষের নিতান্ত অস্বাভাবিক কিছু নেই এতে। অব্র রুমের পর্দা হালকা সরিয়ে ইঁদুরের মতো ঘাড় ঝোঁকালো। রুদ্রকে একবার দেখে তড়িৎ গতিতে সরে গেল, একটু পর আবার উকি দিল। বেশ কয়েকবার চলল তার এই একা একা লুকোচুরি খেলা। ঘরে ঢুকবে কি ঢুকবে না কিছুতেই বুঝে উঠছে না। ঘরে ঢোকাটা বড় কথা নয়, আসল ব্যাপার হলো ভাইকে কি করে বলবে তার শ্বশুরবাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। ভাই নির্ঘাত ভীষণ তেতে যাবে। কেন যে আরিশাকে বলতে গেলাম ভাইকে সাথে নিয়ে যাব? ভাই না গেলে এখন আমার কি হবে? আমি একা গেলেই পারতাম, কিন্তু লোকে তো আর বরের একা হাতে মেয়ে তুলে দেবে না, অভিভাবক খুঁজবে, আর আমার অভিভাবক তো ভাই। কি করব আমি? কি করব? কি করব আমি? কি করব? কি করলে ভালো হবে? কি করলে ভাইয়ার রাগী বাস খায় ধমক থেকে বাঁচব? অব্র! গম্ভীর কণ্ঠের ডাক শুনে শক্ত হয়ে এলো অব্র। ভাই ডাকছে, তার মানে ভাই দেখে ফেলছে।
এখন আর লুকে লাভ নেই, না তাকেও ভাই যে কী করে দেখতে পায়। অভ্র আড়াল ছেড়ে সরে এসে দরজায় দাঁড়ালো। মেঘে এসে বলল, ডাকছিলে ভাই? হাইড অ্যান্ড সিক খেয়াল বয়স নিশ্চয়ই তোর নেই এখন। রুদ্রের কথায় ইঙ্গিত বুঝে মুখ কাচুমুচু করে মাথা নামিয়ে নিল অভ্র। রুদ্র ফাইল বন্ধ করে বলল, কিছু বলবি? অভ্র মাথা তুললে রুদ্র ভরু নাচিয়ে একই কথা জিজ্ঞেস করলো। অভ্র হঠাৎ দ্রুত পায়ে এগিয়ে এসে রুদ্র হাঁটুর কাছে বসলো। রুদ্র ভুরু কুচকালো। অভ্র অনুরোধ করে বলল, ভাই আমি বিপদে পড়েছি, উদ্ধার করবে আমায়? তুমি ছাড়া কেউ পারবে না আমাকে বাঁচাতে। রুদ্র ভ্রুকুণ্ঠন গাঢ় করে বলল, কি বিপদ, কি হয়েছে? অভ্র জিভ দিয়ে ঠোঁট ভেজালো। ভাই আমি আয়েশার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে চাই। আরিশাকে? অভ্র হা করে বলল, কি ভাই মনে নেই যার ছবি দেখিয়েছিলাম তোমায়? রুদ্র একটু ভেবে বলল, ও ইয়েস, সেই মেয়েটা। অভ্র জোরে মাথা ঝাঁকিয়ে বলল, হো হো। রুদ্র উদ্বেগহীন কণ্ঠে বলল, তো নিয়ে যা, এখানে বিপদের কি হলো? অভ্র মাটিতে লেপ্টে বসলো, চোরের মতো মুখ করে বলল, আমি ওকে বলছি তুমিও যাবে আমার সাথে। রুদ্র বিদ্যুৎ বেগে তাকালো, কি? আর ইউ ক্রেজি অভ্র? অভ্র রুদ্র পায়ের উপর দিকটা চেপে ধরে বলল, ভাই প্লিজ প্লিজ, রাগ করো না। আচ্ছা তুমি বলো, আমার নিজের বলতে তুমি ছাড়া কেউ আছে? বিয়ের প্রস্তাব দিতে হয় অভিভাবকদের, আমার অভিভাবককেও তো আমি নিয়ে যাব তাই না? তাহলে তোমার কথা বলে আমার কি ভুল হয়েছে? অভ্র এক নাগাড়ে কথাগুলো বলে থামলো। অপেক্ষা করতে থাকলো রুদ্র উত্তরের আশায়। রুদ্র শান্ত কণ্ঠে বলল, আই অ্যাম সরি অভ্র, আমি যাব না। আমি কারো বাড়িটারই যাই না, তুই জানিস। আর এসব বিয়ের প্রস্তাব, এসব তো আমি নিজেই বুঝি না, আমি কি করে? অভ্র মুখ কালো করে বলল, আচ্ছা ঠিক আছে, থাক, যেতে হবে না। আমি আরিশাকে বলে দিচ্ছি আমি যেতে পারবো না, ওর যাকে ইচ্ছে বিয়ে করে নিক। অভ্র উঠে চলে যেতে নিল। রুদ্র হাত টেনে ধরল ওর। অভ্র তাকালো। রুদ্র ওর দিকে না তাকিয়ে বলল, কখন যেতে হবে? অভ্রর ফ্যাকাশে মুখ মুহূর্তেই উজ্জ্বল হয়ে এলো। খুশি খুশি কণ্ঠে বলল, ভাই তুমি যাবে? রুদ্র ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, ইমোশনাল ব্ল্যাকমেল করছিস, না গিয়ে উপায় আছে? অভ্র ঝড়ের বেগে রুদ্রকে জাপটে ধরল। ও থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। রুদ্র গম্ভীর কণ্ঠে বলল, ছাড়। অভ্র ছাড়তে রুদ্র কুচকানো টি শার্ট ঠিকঠাক করলো। অভ্র আস্তে করে বলল, সরি আসলে এক্সপেরিমেন্ট। রুদ্র ঠান্ডা স্বরে বলল, ঘুমাতে যা। অভ্র মাথা নেড়ে রুম থেকে বের হয়। খুশিতে টকবক করছে ভেতরটা। রুদ্র ঘর ছেড়ে বেরিয়ে দৌড়ে নিজের ঘরের দিকে যায়। যেতে যেতে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, আরিশা বেবি, আই উইল কাম সুন। রুদ্র অভ্র যাওয়ার দিক থেকে চোখ সরিয়ে ফাইলের দিকে তাকায়। বিড়বিড় করে বলে, পাগল বড় আর হলো না। রুদ্র আবার মন দিল ফাইল ঘাটায়। হুট করে মাথায় এলো সেজুতির কথা। সেজুতি পড়ে যাওয়ার দৃশ্যটা মনে পড়লে খারাপ লাগছে। তার ইন্টেনশন মেয়েটাকে ব্যথা দেওয়া ছিল না। নিহাত মিথ্যে বলো, মিথ্যে তার একদম সহ্য হয় না। এই মিথ্যের জন্য তার বাবা হারিয়েছে, আর মা সে থেকেও নেই। রুদ্রর চোখ ভরে উঠল। নিজেকে যত সামনে চোখ মুছে আবার ফাইলে চোখ দিল। তখন আবার মনে পড়ল সেদিন অনিলের বাইকে যাওয়ার দৃশ্য। রুদ্র কপাল কুঁচকালো। কে ছিল ছেলেটি? বয়ফ্রেন্ড? পিছিয়ে মেয়ে কাজ ঠিকঠাক না পারলেও একটা বয়ফ্রেন্ড ঠিকই জুটিয়ে নিয়েছে। রুদ্র রওশন চৌধুরী হতভম্ব, হকচকিতর সাথে চূড়ান্ত ক্রোধিত। ওনার ইমেজের সাথে ওয়াসম কথাটি সম্পূর্ণ বেমানান, এটা চোখের দৃষ্টিতে বোঝাতে চাইছেন উনি। অভ্র বারবার ঢোক গিলছেন, তার অতি কাঙ্ক্ষিত বিয়ে হওয়ার আগে ভেস্তে যাবে কিনা সেই ভয় জড়সড় ওনার গোলগাল চেহারা। আমি পড়ছি বিপাকে, পড়তে কি আমার দিকে যেভাবে তাকিয়ে আছে, আমার মাথা ঘুরছে। সবার চোখে মুখে প্রশ্নের ঝুড়ি। বাকিদের কথা না হয় সাইডে ছুঁড়ে ফেললাম, কিন্তু রুদ্র, উনি আমাকে যেভাবে দেখছেন মনে হচ্ছে আমাকে তুলে আছাড় মারার তীব্র ইচ্ছে ওনার। কিন্তু সেসব নিয়ে ভাবলে কি চলে? আমার যে ওনার তেজকে এড়িয়ে গিয়ে বিয়েটা ভাঙা আটকাতে হবে। বাই এনি চান্স যদি উনি মুখ ফসকে বলেও ফেলেন বিয়ে হবে না, আমার বাবাকে তো আমি চিনি, আত্মসম্মান ঘা লাগায় উনি মরে গেলেও এ বিয়ে দেবেন না। মাঝখান থেকে অভ্র ভাইয়া আর আরিশাপুর কপালটা পড়বে, আর এই দুজন মানুষের অহেতুক কষ্টের সাক্ষী হব আমি। বিনা দোষে তাদের চোখে অপরাধী হয়েও থাকতে হবে, এটা তো আমি চাই না। হঠাৎ আম্মু বললেন, ওয়াশরুমে যাবে বাবা? এই সেজুতি দেখিয়ে দে না ওনাকে। আমি মাথা কাত করলাম একপাশে।
অভ্র ভাইকে চোখের ইশারায় বোঝালাম কিছু একটা করুন। অভ্র ভাইয়ের তড়িৎ গতিতে উঠে দাঁড়ালেন, উদ্গীর্ণ কণ্ঠে বললেন, ভাই তুমি আমার সাথে এসো, আমি দেখিয়ে দিচ্ছি। আম্মু বলেন, না না, তোমার যেতে হবে না, তুমি তো চিনবে না, সে যদি আছে তো ও নিয়ে যাক। আমিও আম্মুর সাথে সহমত। অভ্র ভাইয়ের সবটা সামলাতে পারবেন কিনা সন্দেহ আছে আমার। রুদ্রকে দেখলাম অভ্র কানের কাছে মুখ এগোলো। আমি শোনার চেষ্টা করলাম, যেহেতু ওনার পাশেই ছিলাম শুনতে অসুবিধা হয়নি। উনি দাঁতে দাঁত চেপে আস্তে করে বললেন, অভ্র এই মেয়েটা তোর গার্লফ্রেন্ডের বোন, তুই জানতি? অভ্র ভাইয়া উত্তর দিলেন না, বাবা আর আম্মুর দিকে তাকালেন। ওনারা শুনছেন কিনা বোঝার জন্য। শুনিনি, তবে সবার চোখে কৌতূহল থাকবেই তো, এরা কি ঘাস খেয়ে চলে? কিছু একটা হয়েছে বুঝেছে নিশ্চয়ই। অভ্র ভাইয়া মুখ ছোট করে কিছু বলবে, আমি এর আগে একটা অদ্ভুত কাজ করে বসলাম। সবার সামনে খপ করে ধরলাম রুদ্রর হাত। সবাই আমার দিকে অবাক হয়ে তাকালো তো বটেই। রুদ্র হয়তো বিদ্যুৎ বেগে ঝটকা খেলেন। উনি বা কেউ কিছু বলার আগেই আমি তাড়াহুড়া দেখিয়ে বললাম, স্যার আপনি ওয়াশরুমে যাবেন? এদিকে ওয়াশরুম, আসুন না আসুন। রুদ্র বিস্ময়ে কিছু বলতে পারল না, বারবার আমার ধরে রাখা হাতের দিকে চেয়েছিলেন। বাবা আর আম্মুর কথা আমি জানি না, তবে অভ্র ভাইয়া আর আপু যে চকিত তাকিয়ে আছে আমি বেশ বুঝলাম। আমাদের দা কুমড়ো সম্পর্কের কথা একটু হলেও তাদের অবগত। তার উপর রুদ্র বদমেজাজি অহংকারী স্বভাব, এরকম লোকের সাথে হাত ধরেছি আমি। এ যে দুঃস্বপ্নের মতো অসুন্দর বস্তু। আমি কোনো কিছু আমলও না নিয়ে লজ্জা শরমে মাথা খেয়ে রুদ্রকে বসার ঘর থেকে টেনে টুনে নিয়ে এলাম। আমাদের ঘরে মোট 3টে বাথরুম, দুটো আমাদের দু বোনের ঘরে আর একটা বসার ঘর পেরিয়ে ডাইনিং রুম পার হতে হয়। সেই জন্য বুঝতেই পারছেন বসার ঘর পেছনে ফেলে এসেছে, সাথে বাকিদের। আমি ওনাকে নিয়ে ডাইনিং রুম অবধি আসতে উনি এতক্ষণ পর আমার হাত ঝাড়া মেরে ছাড়িয়ে দিলেন, দাঁড়িয়ে পড়লেন। তারপর আমিও দাঁড়াই। ওনার হাত ছুঁড়ে মারার টাইমিংটা ভালোই লেগেছে। এই কাজ যদি সবার সামনে করতেন তাহলে আর রক্ষে হতো না। উনি আমাকে দাঁতে দাঁত খিঁচে বললেন, আমাকে টাচ করার সাহস কোথা থেকে আসে আপনার? কথাটা বলে উনি পকেট থেকে রুমাল বের করলেন। ঠিক যেই জায়গায় আমি ধরেছি মুছতে শুরু করলাম সেখানে। আমি তন্দা খেয়ে চেয়ে থাকলাম। এই লোক আমার ভাবনা থেকে না করছো। হাইফেল টাওয়ারের মতো লম্বা তার নাকখানা। একটু ধরেছি বলে মুছতে হবে? আমাকে দেখে কি ময়লা স্তূপ মনে হয় ওনার? না, তা কেন হবে? সকালবেলা পুরো একটা সাবানে গোসল সেরেছি, শ্যাম্পু করেছি। ওনার এমন অতিরিক্ত ফায়তারামের জন্য আমার ইচ্ছে হলো ওনাকে দুটো কঠিন কথা শোনাতে। হাত মুছতে মুছতে উনি বিড়বিড় করছিলেন, ডিসগাস্টিং, আমি এখানে আসতে চাইনি। এই বেয়াদব মেয়ে যেখানে যায় সেখানে কেন চলে আসে? এরকম আরও অনেক কিছু। অন্যদিন হলে হয়তো আমি কিছু বলতাম, কিন্তু আজ যেতে গেলে চলবে না। নরম কণ্ঠে বললাম, দেখুন আমি আপনাকে এমনি এমনি এখানে আনিনি, এমনি এমনি আপনাকে ছুঁইওনি, দরকারি কথা ছিল বলে। উনি ভুরু কুঁচকে বললেন, আপনার কথা? আপনার কথা মানেই তো ইরিটেটিং বকবক। আমি আপনার সব ফালতু কথাবার্তা শুনতে চাই না। যা শুনতে হবে না, কিন্তু আপনি আমার জন্য ওনাদের বিয়ে ভাঙতে চাইছেন কেন? আমার আপুর কী দোষ? কেন মানে আপনার বোন নিশ্চয়ই আপনার মতো হবে। আর আমি জেনে শুনে আপনার মতো মেয়ের বোনের সাথে কোনো রকম সম্বন্ধ করব না। আমার ভাই সারা জীবন ধুকে মরবে, সেটা আমি কিছুতেই ঘটতে দিতে পারি না। আমি আপনার বাবাকে এক্ষুনি বলবো এই বিয়ে হবে না, ব্যাস। উনি যেতে নিলেই আমি ধরপড় করে ওনার কোট টেনে ধরলাম পিছন থেকে। উনি এই রকমে অবাক চোখে তাকালেন একবার নিজের কোটের দিকে, পরবর্তী এবার মুখের দিকে। আমি অসহায় কণ্ঠে বললাম, প্লিজ এমন করবেন না প্লিজ। উনি ঘুরে আমার দিকে সরু চোখে তাকালেন। আমি আগের থেকে কোমল স্বরে বললাম, আমি জানি অপর ভাইয়া আপুকে যতই ভালোবাসুক, আপনি বললেই উনি এক কথায় এখান থেকে চলে উঠে যাবেন। কিন্তু আমার আপুর কি হবে? আর অব্র ভাইয়া? আপু আর ভাইয়া দুজনেই দুজনকে 3 বছর ধরে ভালোবাসে। ওদের ভালোবাসা পূর্ণতা পাওয়ার সময় যখন আসছে তখন আপনি এরকম করবেন না, অনুরোধ। আপনার যত রাগ আমার ওপর। আপু তো কিছু করেনি, বিশ্বাস করুন। আমার ওপর একদম আমার মতো নয়, ও সম্পূর্ণ আলাদা, নর্ম ভদ্র ঘরোয়া। আমি তো 1 কাপ কফি বানাতে 20 মিনিট লাগিয়েছিলাম, কিন্তু ও ঘরে সব কাজ পারে। অব্র ভাইয়া খুব সুখী হবে। ভালোবাসা মানুষকে নিজের করে পাওয়ার মতো সুখ আর কিছু হয়? আজ আপনি বিয়ে দিতে না চাইলে অব্র ভাইয়া বিয়ে করবেন না, মুখ ফুটে কিছু বলবেনও না, কিন্তু ভেতরে ভেতর উনি
গর্বে মরবেন না সেটা নিশ্চয়তা দিতে পারবেন আপনি? আপনি তো আমার জন্য আমার উপর রাগের কারণে এসব ভাবছেন। আপনি বরং আমাকে শাস্তি দিন। আপনার যত ইচ্ছা আমাকে দিয়ে কাজ করাবেন, খাটাবেন। আমি দরকার পড়লে সারা অফিসের আওয়ার দাঁড়িয়ে থাকবো, আপনার সব কাজ করব, একটাও কথা বলবো না যাতে আপনি বিরক্ত হন। এমন কিছু করব না, আপনার যত ইচ্ছে আমাকে ধমকাবেন, বকবেন, কিন্তু ওনাদের সাথে এরকম করবেন না। আমি হাত জোড় করছি, অনুরোধটা রাখুন আমার। ভালোবাসার মানুষ আলাদা হয়ে গেলে কত কষ্ট হয় সেটা যে হারায় সেই বোঝে। এই কষ্ট আমার আব্বুকে দেবেন না। আমি আপনার পায়ে পড়ছি। আমি ওনার পা ধরতে গেলেই উনি দ্রুত সরে গেলেন। আস্তে করে বললেন, এ কি করছেন? প্লিজ এমন করবেন না। বিয়ে ভাঙার কথা বলবেন না। উনি আমার দিকে অদ্ভুতভাবে চেয়েছিলেন। আমার চোখ চিকচিক করছে পানিতে। আমি থামতে উনি ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে ছোট করে বলেন, ওকে। আমার মুখমণ্ডল চকচক করে উঠল। বিস্তর হেসে বললাম, থ্যাংক ইউ সো মাচ। আমি হাসছি। যাক, লোকটাকে দেখতে পাথরের মতো শক্ত হলো, মন একটু হলো নরম। আমার অনুরোধ রাখলে এই অনেক। আমি ওনার দিকে তাকাতেই দেখলাম উনি আমার দিকে শান্ত চোখে তাকিয়ে আছেন। আমাকে ফিরতে দেখে যত্র অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। বললেন, এবার নিশ্চয়ই এখান থেকে যেতে পারি? আমি মাথা কাত করলাম। উনি বিরক্ত দিকে চলে গেলেন। উনি অদৃশ্য হলে আমি বুকে হাত দিয়ে লম্বা শ্বাস ফেললাম। আর একটু হলে আমার আপুর বিয়ে দিচ্ছিল কেছে। লোকটা প্রচণ্ড মারাত্মক, মারাত্মকের থেকেও বেশি মারাত্মক। হুটহাট বলে দিল বিয়ে হবে না। ভাগ্যিস বাবা শোনেনি, না হলে কি হতো কে জানে। একটু বাদে আমিও গেলাম বসার ঘরে। ওনারা চারজন, মানে আপু, অব্র ভাইয়া, আম্মু, বাবা, সবাই গল্প করছেন আগের মতন। রুদ্র বসে আছেন চুপচাপ। এবার ফোন টিপছেন না, বরং বড্ড ভাবুক তার চেহারা। সুগভীর মনোযোগ কিছু ভাবছেন। আমি ওনার থেকে চোখ সরিয়ে বাকিদের দিকে তাকালাম। আব্বু আমাকে ওনার পাশে বসতে ইশারা করলেন। আব্বুর চেহারা স্বাভাবিক, তার মানে আব্বু কিছু মনে করেনি আমি রুদ্রকে টেনে নিয়ে যাওয়ায়। তবে আম্মুর চেহারা অন্য কিছু ছিল। আমার দিকে কেমন করে দেখছিলেন। আমি বেশি না ভেবে গিয়ে আব্বু আর আপুর মাঝখানে বসলাম। আপু আমাকে জিজ্ঞেস করলো, সেজুতি, এ মাসের শেষে তোর পরীক্ষা টরীক্ষা নেই তো? আমি একটু ভেবে বললাম, না নেই, কেন? আম্মু বললেন, ভাবছি ওদের আংটি বদলের কাজটা এ মাসের শেষে সেরে ফেলবো। আমি উচ্ছ্বাসিত কণ্ঠে বললাম, ওয়াও, আর বিয়ে কবে? অপর ভাইয়া বলেন, তার 15 দিন বাদে। আমার এবার মন খারাপ লাগলো। আর অল্প কিছুদিন আপু আমাদের সাথে থাকবে ভাবতেই হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করলো, কিন্তু বুঝতে দেয়নি কাউকে। আপুকে দেখলাম হাসছে। কে বলবে এই মেয়ে সকালে নাকে কান্না কেঁদেছে বিয়ে করবে না, বিয়ে করবে না বলে। অবশ্য দুনিয়ার সব আনন্দ একদিনে, আর ভালোবাসার মানুষকে আপন করে ভাবার সুখ অন্যদিকে। এই সুখ সবাই পায় না, আমার আপু পাচ্ছে, এই অনেক। আবু রুদ্র দিকে তাকিয়ে সহজ কণ্ঠে বললেন, তাহলে মিস্টার চৌধুরী, ওই কথাই থাকলো, এ মাসের 25 তারিখে এঙ্গেজমেন্ট। রুদ্র ছোট করে বললেন, ঠিক আছে। রুদ্র কথাটা বলার সময় একবার আমার দিকে তাকালেন। চোখাচোখি হতে উনি আবার অন্যদিকে ফিরলেন। সেদিন দুপুরে খাবার আমাদের বাড়িতে সারার কথা থাকলেও সেটা আর হয়নি, যদিও ব্যাপারটা আমার ভেবেছিলাম। কিন্তু রুদ্র কি আর এক জায়গায় বসে থাকা লোক? বিয়ের ডেট ফাইনাল মানে ওনার আর এখানে কাজ নেই। অহেতুক বসে থেকে লাভ আছে? ওনাকে যেতেই হবে, আর এক সেকেন্ডও থাকা যাবে না। আমি ওনার মধ্যে অধিক ব্যস্ততা দেখলেও অপর ভাইয়ের মধ্যে এক ফোঁটা খুঁজে পাইনি এসবের। ওনার আর আপুর আলাপ শেষই হচ্ছিল না। সবার মধ্যে থেকে কী যে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিল কে জানে। আমি কান পেতে শোনার চেষ্টা করেও শুনতে পাইনি। এ তো আস্তে কেউ কিভাবে কথা বলে সেটাও ভেবে পেলাম না। না মানে আমি একটু আস্তে কথা বললেও সবাই বলে মাইক্রোফোন চেঁচাচ্ছে। কাজের সমাজে আমি লাউড স্পিকার নামে বিখ্যাত ছিলাম। সে যাকগে, রুদ্র রৌশন আর অব্র ভাইয়া তো চলে গেলেন। রুদ্র যখন হেঁটে গাড়ি অবধি যাচ্ছিলেন, আমার কেন জানি না আমার কল্পনায় সেই শাড়ি পরা রুদ্রর কথা বারবার মাথায় আসছিল। আর আমি ওনার দিকে চেয়ে ঠোঁট টিপে হাসছিলাম। রুদ্র আমার হাসা পছন্দ হয়নি। সে ভুরু কুঁচকে দেখছিলেন আমাকে, আমার হাসিটা ঠিক কী নিয়ে বোঝার জন্য। কয়েকবার নিজের পা থেকে মাথা অবধিও তাকালেন। এতে আমার হাসি আরও বাড়ছিল। এই লোকের বুদ্ধির বহর দেখে হাসি তো পাবেই, এতে আমার দোষ কোথায়?
উনি শেষমেশ বিরক্ত হয়ে গাড়িতে উঠলেন। গাড়ি জানালা দিয়ে এমনভাবে আমার দিকে তাকালেন যেন নীরবে ঘোষণা দিচ্ছিলেন, কাল আসুন অফিসে, মজা দেখাবো। ওনার চোখের ভাষা পড়েই আমার হাসি উবে গেল। কাল আমার জন্য আবার যুদ্ধ অপেক্ষা করছে। আমি আর না হেসে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছি আপুর পাশে। আপু কি সুন্দর হাত নেড়ে অব্র ভাইকে বিদায় জানাচ্ছিলেন। ইস, আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো। ওনাদের গাড়ি অবধি এগিয়ে দিয়ে বাবা ঘরের ভেতরে চলে যান। দাঁড়িয়েছিলাম আপু, আম্মু, আমি। রুদ্রদের গাড়ি উধাও হলো। আপু হাত নেড়েই যাচ্ছে, মুখে বস্তা ভর্তি কালো মেঘ, যেন কত বছর পর দেখবে আবার। আমি ভাবছিলাম আপু আবার কেঁদেই না ফেলবে হয়। যা নিব্বা নিব্বা প্রেমীদের। হঠাৎ আমার কুইন ধরে টান মারল কেউ। আমি চমকে তাকিয়ে দেখলাম আম্মু। আম্মু কটমটে কণ্ঠে বললেন, তোর কি বোধ বুদ্ধি কিচ্ছু নেই? আমি আকাশ থেকে পড়ে বললাম, থাকবে না কেন? কি করলাম আবার? আম্মু রাগী কণ্ঠে বললেন, কি করেছিস? দোষী এত বড় হয়েছিস, বসের হাত টেনে ওয়াশরুমে নিয়ে যাচ্ছিলি কেন? উনি হাঁটতে পারেন না, নাকি উনি পুরুষ মানুষ নন এভাবে হাত ধরে কেউ? আমার মেজাজ হঠাৎই চটে গেল। মানে? আম্মু আমাকে পায়? তেতে বললাম, তুমি সবসময় আমার সাথে এমন করো কেন আম্মু? কিছু হলে আমার সাথে খেয়ে খেয়ে করো। আমি কি তোমার শত্রু? সব সময় আপুর বেলায় নরম, আমার বেলায় গরম কেন? সৎমাও এরকম করে না। দূর ছাতার মাথা। এই জন্য থাকতে মন চায় না এখানে। আমি জীবনে প্রথমবার আম্মুর উপরে চোটপাট দেখিয়ে নিজের ঘরের দিকে চলে আসি। পেছনে আম্মু আহত দৃষ্টিতে তাকিয়েছিলেন। দেখতেই পাইনি। আম্মু যে আমার দিকে তাকিয়ে বললেন আমি সৎমায়ের মতো করি, সেটা কান অবধি আসেনি আমার। শুনলেই বা কী করতাম? আম্মুকে সান্ত্বনা দিয়ে গেলে উল্টো খেপে যেত। তার থেকে থাক, আপু আর বাবাই সামলাক। আমি তো আম্মুর চোখে উবে যাওয়া ধুলো। বেশিক্ষণ জমে না থাকাই ভালো, ইনফেকশন হয়ে যাওয়ার ভয় থাকে। রঙিন চেয়ারের হাতলটা কালো রঙের, চেয়ারের পায়াগুলো তো একই রং। কালো শার্ট পরিয়ে এক যুবক যে দোল খাচ্ছে সেখানে, দেখে বোঝার জো নেই। হু হু করা রাতের অন্ধকারে সব মিশে একাকার, শুধু তার উজ্জ্বল মুখখানা স্পষ্ট। রুদ্র রুমে বারান্দা নেই, রুমের সামনে বড় ফাঁকা জায়গা, সম্পূর্ণ খোলা। দু চারটে ফুলদানি, কয়েকটি সৌন্দর্য বর্ধক গাছ, একটি টেবিল, চারটে চেয়ারে ছাড়াও রুদ্রর জন্য রকিং চেয়ার রাখা। এখানেও ভীষণ চিন্তায় থাকলে এখানে বসে দোল খায় সে। দুলে দুলে ভাবনার রাজ্যে দাপিয়ে বেড়ায়। এই মুহূর্তে তার চিন্তার বিষয়বস্তু সে যদি ওভাবে তার পা ধরতে এলো, ব্যাপারটা সেই থেকে মাথায় দপদপ করে লাফাচ্ছে। মেয়েটা মাত্রাতিরিক্ত চঞ্চল, যেটা তার চূড়ান্ত অপছন্দ। এছাড়া মেয়েটি বেয়াদব, মুখে মুখে তর্ক করে, তাকে করার অপমানও করলো। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে আজকের ঘটনাটা। সে যদিকে যেখানে সে অপছন্দ করে, সে যদি যে তাকে দেখতে পারে না, এটা তার জানা। সে যদি চোখের দৃষ্টি দেখলে বোঝা যায় কতটা বিরক্তি, অসহীন ভাব লুকিয়ে থাকে সেখানে। চোখের ভাষা পড়ে মানুষের মন বোঝায় একটু হলেও তার রক্ত আছে। অথচ মেয়েটা তার পরিবারকে ভালোবাসে বলার থেকে অনেক বেশি। নাহলে আজ বোনের জন্য সেই অপছন্দের লোকটি পা ধরতে একটুও ভাবল না। কত অনুরোধ করলো শুধুমাত্র বোনকে তার ভালোবাসা পাইয়ে দেওয়ার। মেয়েটাকে দেখে আশ্চর্য লাগলো আজ। এ তো ঝড়গুটি মেয়ের মন এত ভালো হয়? এর মধ্যে তো কোনো অভিযোগ ছিল না। যখন সে রাজি হলো, মেয়েটার মুখে কি হাসির স্রোত! একটা সুন্দর পবিত্র হাসি, আপনজনের জন্য কিছু করতে পারার হাসি। কেন যেন মনে হচ্ছিল মেয়েটাকে মুগ্ধ হয়ে দেখতে। বিরক্তিকর মেয়েটাও এত সুন্দর হাসতে পারে। না হাসারও সময় মেয়েটাকে একটু বিরক্তিকর মনে হয়নি, বরং ভালো লেগেছে প্রচণ্ড। কত সুন্দর সুন্দর মেয়ে দেখলো জীবনে, কারো হাসি এমন চোখে লাগেনি তো। মনে হচ্ছিল চোখের পাতা না ফেলে ওই হাসি দেখতে। মনে হচ্ছিল সময়টা ওখানেই থেমে যাক, মেয়েটা হাসুক আর সে আঁখি জুড়িয়ে দেখুক। নিজের ভাবনায় কল পেরে আচমকা নিজেই চমকে উঠল রুদ্র। না, ছি ছি, এসব কী ভাবছি আমি? ওরকম একটা মেয়ে নিয়ে আমার মাথায় এসব আসেই বা কী করে? সেম অন ইউ রুদ্র, ইউ আর দ্যাট গ্রেট রুদ্র রোশন চৌধুরী। অফিসের একজন সামান্য কর্মচারী নিয়ে এমন ভাবনা তো সজে না। কি হচ্ছে আমার? যে মেয়েকে সব থেকে বেশি অপছন্দ করি তা সত্ত্বেও তাকে নিয়ে ভাবছে। ফালতু টাইম ওয়েস্ট। হঠাৎ ফোনের রিংটং এসে শব্দ ধ্যান কাটল রুদ্রর। ছোট্ট নিঃশ্বাস ফেলে উঠে রুমে গেল। ফোনের স্ক্রিনে ইমেল লেখা ভাসছে,
রুদ্র সময় না নষ্ট করে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে এক প্রৌশালী কণ্ঠ। স্যার, আসসালামু আলাইকুম, এসাইলমের ডিরেক্টরই বলছি। রুদ্র সালামের উত্তর দিয়ে বলল, জি বলুন। স্যার, আপনার পেশেন্ট তো কোনো উন্নতি দেখছি না, আগের মতোই প্রচণ্ডভাবে আঘাত করছে, কাছে গেলে কামড়াচ্ছে। রুদ্র ঢোক গেল, ফ্যাকাশে মুখ করে বলল, একটু চেষ্টা করে দেখুন না যদি কিছু হয়। জি স্যার, আপনার পেশেন্ট আমরা তো দেখবই বলুন, কিন্তু ওনার হায়ার ট্রিটমেন্টও তো কাজ করছে না, আর ইদানিং কিছু মুখেও তুলছে না, খাবার দিতে গেলে কামড়াচ্ছে, আজকেও একজনকে আঘাত করে মাথা ফাটিয়েছে, তাই আপনাকে জানাতে কল দিলাম। রুদ্র হতাশ কণ্ঠে বলো, ওহ, কাল আমি আসছি তাহলে। রাতে খাইয়েছেন? জি না স্যার। রুদ্র রেগে বলল, এখনো খাওয়াইনি? আমি মাসে এমনি এমনি এতগুলো টাকা দিচ্ছি না, আপনাদের নির্ধারিত অ্যামাউন্টের থেকেও বেশি দেই, ওনার জন্য কোনো রকম অযত্ন না হয়। জি স্যার, অবশ্যই। রাখছি। রুদ্র ফোন রেখে দিয়ে বিছানার সাথে হেলান দিয়ে মেঝেতে বসলো। বাইরে তখন হিম বাতাস। রুদ্র করিডোর এর দরজা হাঁ করে খোলা থাকায় বাতাসগুলো দৌড়ে ঝাঁপিয়ে ঢুকছে ঘরের ভেতর। শীতলতায় আরও শীতল হয়ে আসছে রুদ্র দৃষ্টি। কিছু একটা দলা পাকাচ্ছে গলার ভেতর। কি সেটা? কান্না? হ্যাঁ, কান্নাই তো। আড়ালে আবডালে যত্নে লুকিয়ে রাখা অশ্রুরা। হাজার লুকিয়ে রাখলেও যারা সুযোগ পেলেই উপসে আসতে চায়। ভাবতে না ভাবতে রুদ্রর এক চোখে কোনা ছুঁয়ে জ্বর গড়ালো। বিস্তৃত হাওয়ার আগে রুদ্রর সাথে সাথে বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছল সেটুকু। না, সে কাঁদবে না। কাঁদতে হলে একটা কোল চাই, যেখানে শুয়ে মুখ লুকিয়ে কাঁদা যায়। তার আগে নেই এমন কোল, নেই মাথা রাখার জায়গা। সে বড্ড একা, কারও নেই, আর তার কেউ থেকেও নেই। নেই একটা পরিবার। তার তো হাসতে ইচ্ছে করে সবার সাথে মেতে থাকতে পারে না। কিছু অতীত আটকে দেয় তার ইচ্ছেকে, বাধা দেয়। বছরের পর বছর একাকিত্বকে সঙ্গী ভেবে আর সে এমন। অথচ একটা সময় তার দুষ্টুমিতে দিশারা হয়ে পড়তেন বাবা মা। কোথায় তারা? একটু দেখুক না তাদের দুষ্টু ছেলে গম্ভীর কতটা এগিয়ে। দেখলে কি তাদের ভালো লাগবে? তারা খুশি হবে? হবে তো। সে যদি বাবা মাকে দেখে খানিকের জন্য নিজের বাবা মায়ের মধ্যে হারিয়েছিল রুদ্র। বারবার চোখের সামনে মায়ের কোলের মুখটা ভাসছিল। তাই তো তাদের দেখতে চেয়েও দেখিনি। ফোনের মধ্যে ডুবেছিল নিজের মনোযোগ সরাতে। কবে তার জীবনের অন্ধকার দূর হবে? কবে একটু আলো আসবে তাকে ছুতে? হাসাবে তাকে, প্রাণ খুলে হাসাবে। নিজেকে দমিয়ে রাখার জ্বালা যে অনেক ভয়ানক, বড্ড বেশি অসহ্য। আমির তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ঘরে এলেন। মুনারা তখন চুপ করে বিছানার এক কোণে বসে আছেন। আমির তোয়ালেটা দরজার ওপর মেলে দিয়ে এসে বললেন, পাশে। কি হলো? মুখ ভার কেন? আজ তো পুরোটা দিন আপনাকে সময় দিলাম, অফিসেও যায়নি। মুনারা উত্তর দিলেন না। আমির ভুরুকুচকে বললেন, কি হয়েছে, কথা বলছো না যে? মুনারা কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, জানো তোমার ছোট মেয়ে আমায় কি বলছে? কে? সেজুতি? তাছাড়া আর তোমার ছোট মেয়ে কে? আর কটা মেয়ে আছে তোমার? না না, তা বলিনি। ও আবার তোমায় কি বলল? মুনারা আমিরের দিকে ঘুরে বসলেন, মন খারাপ করে বললেন, বলেছে আমি নাকি ওর সৎ মায়ের মতো করি, আমি নাকি ওকে শত্রু ভাবি। মুনারার চেহারায় দুঃখভাব স্পষ্ট, কিন্তু কথাটা শুনে হেসে ফেললেন আমির। এই জন্য তোদের খারাপ লাগছে? মুনারা অভিমানী কণ্ঠে বললেন, হাসছো তুমি? তোমাকে তো বলিনি তাই না? মেয়ে তো বাপের নেওটা আমাকে বলছে, আমি বুঝতে পারছি আমার কেমন লাগছে, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার। আহা, তুমিও না, বাচ্চা মেয়ে কি বলতে কি বলেছে সেসব ধরে বসে আছো। আরেকটা কথা অবশ্য ঠিক, তুমি সেজুতির সাথে একটু বেশি কঠোর। মুনারা অবাক হয়ে তাকালেন। আমির একটু কেশে বললেন, আরিশার বেলায় তোমার যে নিয়ম সেজুতির বেলায় সেটা নয়, এটা আমিও দেখছি। আমিও জানি তুমি তো আরিশাকে কখনো মারোনি, অথচ সেজুতি কিছু করলেই ওকে লাঠি দিয়ে তেড়ে যাও, বকো, ধমকাও। ওসবের জন্য মেয়েটা ভাবে তুমি ওকে কম ভালোবাসো। দ্যাটস ইট। মোনারা উদাস কণ্ঠে বলেন, এমন কেন করো তুমি? জানি না নাকি বোঝো না? আরিশা যেমন সেজুতিকে তেমন সেজুতি বুদ্ধি কম। ও চঞ্চল হলেও অতিরিক্ত সরল, বাইরের পেঁয়াজও বোঝে না, কার মনে কী আছে ও জানে না। আর আজকাল কার জগতে এমন মানুষ কোনো দাম নেই। সবাই এদের নিয়ে মজা করে, ঠকায়। আমার সেজুতি তাদের খপ্পরে পড়লে ও কি বুঝবে কে ওর ভালো চায় কে নয়? আয়েশার মতো ওর বুদ্ধিজ্ঞান থাকলে আমার কি এত কঠোর হতে হতো? আমি ওকে শাসনে রাখি।
যাতে অত্যন্ত আমার ভয়ে ছিটকে থেকেও যেন ও নিজের চাঞ্চল্যকে থামায়। তোমার মনে নেই, ও যখন 10 বছর চলছে তখন একবার আমার ঘরে চোর এলো। ও কী করলো? চোরকে দেখেও ছেড়ে দিল, উল্টো ওর জমানো টাকা তাকে দিয়ে বলল এগুলো দিয়ে খাবার খেতে। কত বোকা মেয়েটা! আমি হেসে বললেন, এটা বোকামো নয় মুনা, এটা ওর ভালো মানের পরিচয়। চোর লোকটাকে সবার প্রথমেও দেখলে কাউকে না ডেকে নিজের জমানো টাকা দিয়ে লুকিয়ে যেতে সাহায্য করলো। বলে লোকটা চুরি সব জিনিসপত্র রেখে গিয়েছিল, সেটাও তো ভাবো। মুনারা উদ্বেগ নিয়ে বললেন, আমি ওসব জানি না বাপু, আমার মেয়ে সাদা মনের, দাম কি সবাই দেবে নাকি? আমার বড্ড ভয় হয়, একে তো একটা কাজ ঠিকঠাক পারে না। দুয়েক এ তো লাফিয়ে বেড়ায়, ও কি হবে? কে বিয়ে করবে ওকে? আরে বিয়ে নিয়ে তো আগেই ভাবছো কেন? সময় এলে সব হবে। আমার সেজুতির জন্য একটা নর্ম ভদ্র ছেলে দেখবো আমি, যে ওকে বুঝবে, ভালোবাসবে, ওর চঞ্চলতাকে মূল্য দেবে, বিরক্ত হবে না। এমন ছেলে পাবো তো আমরা? নিশ্চয়ই পাবো। সে যদি কপালে থাকলে সে একদিন ঠিক মিলবে, এ তো ভেবো না। না শুয়ে পড়ো, মেয়ের বিয়ের সামনে কত কাজ কাল থেকে। তা যা বলছো, জামাইকে আমার ভীষণ ভালো লেগেছে, কি শান্ত কথাবার্তা, কত মর্জিত। আমি নাক ফুলিয়ে বললেন, আর ওর ভাইটাকে দেখলে কি বেয়াদব, অভদ্র, বড়দের সাথে কথা বলার ধরনটুকু জানে না। আহা, জানবে কি করে? ওদের বাবা মা আছে বলো তো। তাছাড়া বড়লোকরা একটু আধটু এরকমই হয়, কিন্তু ছেলেটা কি সুন্দর, দেখলে মনে হয় চেয়েই থাকি, ভীষণ মায়া মুখে। আমার সেজদের জন্য অমন একটা ছেলে পেতাম যদি। আমির হুঙ্কার দিয়ে বললেন, খবরদার, এই কথা দ্বিতীয়বার বলবে না। ওরকম অভদ্র অহংকারী ছেলের সাথে ওই আমির উদ্দিন মরে গেলেও তার মেয়ের বিয়ে দেবে না। দরকার হলে দিনমজুরের সাথে বিয়ে দেব, মন পরিষ্কার থাকবে ওদের। একরকম জ্ঞানহীন লোকের সাথে কখনো নন। মুনারা মুখ বেঁকিয়ে বললেন, হ্যাঁ, রুদ্র রোশন চৌধুরী যেন আপনার মেয়েকে বিয়ে করতে লাফাচ্ছে। ওনার কি মেয়ের অভাব আছে নাকি? আগে আপনি দেখুন নিজের মেয়ের জন্য পাত্র পান কিনা। আমি শুভ্র হেসে বললেন, সে তো পাবই। আমার বিশ্বাস আমার মেয়ের মন স্বচ্ছ কাচের মতন। সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমার মেয়ের জন্য বেস্ট কাউকে বেছে রেখেছেন। পরের দিন ঘড়ির কাঁটা যখন ঘুরতে ঘুরতে 9:50-এর কাছে থামলো, ঠিক তখন আমি অফিসে ঢুকলাম। আজকেও একই অবস্থা। বস আসেনি, মানে এটা কারো পড়ার টেবিল, কারো বসার ঘর, যে যার ইচ্ছে তাই করছে। অনিলকে দেখলাম ক্যান্টিনের দিকে যেতে। আমি গিয়ে ডেস্কে বসলাম। কিছুক্ষণ বাদে অনিল হাতে দুটো ওয়ান টাইম কফি কাপ নিয়ে হাজির হলো। একটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও কফি খাও। আমি একটু অবাক হলাম, আমি তো আনতে বলিনি। অবশ্য ভালোই হলো, সকালে তাড়াহুড়াতে কফি খেতে পারিনি আজ। হেসে বললাম, ধন্যবাদ। অনিল একটা চেয়ার টেনে আমার সামনে বসলো। আমি কফিতে চুমুক দিয়ে বললাম, একটু বেশি তেতো, চিনি দেননি নাকি? বস এত তেতো যেখানে, তার অফিসের কফি মিষ্টি হবে কি? আমি ভুরুকুচকে তাকালাম। অনিল হেসে বলল, বসকে সবাই একই নামে চেনে। আমি বললাম, ও আচ্ছা, তুহা কি আজও আসবে না? না, এক সপ্তাহ তার ব্রেক নিয়েছে। এক সপ্তাহ? এতদিন কামাই করলে চাকরি থাকবে? অনিল নিরুদ্বেগ কণ্ঠে বলো, না থাকলে করবে না, ওর বাবার তো টাকার অভাব নেই, ও শখের বসে চাকরি করতে এসেছিল, আবার খানিকটা আমার জন্য। আর যতদূর জানি অবসরে থেকেই নাকি ছুটি নিয়েছে ও। তাহলে তো সমস্যা হওয়ার কথা নয়। আমি বললাম, অফিসের ছুটি তো দেরিতে না হলে ওর বাসায় যেতাম। অনিল উদ্বেগ নিয়ে বলল, যাবে? গেলে যেতে পারো আমার সাথে। আমি ভুরুকুচকে বললাম, তোমার সাথে যেতে হবে কেন? আমি কি রাস্তাঘাট চিনি না? অনিল লজ্জা পেল, হাসলো। আমিও হেসে ফেলাম। হঠাৎ মাথায় এলো আমার বাধ্যগত কাজের কথা, মানে রুদ্রর কেবিন গোছানোর ব্যাপারটা। আমি কফি খাওয়া ওখানে শেষ। তাড়াহুড়া করে হাত ঘড়ি দেখলাম, 10টা বাজতে 5 মিনিট বাকি। রুদ্র অফিসে ঢুকবেন ঠিক 10টায়, না 1 সেকেন্ড আগে না পরে, মানে আমার হাতে 5 মিনিটই আছে। আমি কপিটা টেবিলে রেখে উঠে দাঁড়ালাম। অনিল জিজ্ঞেস করলো, এনি প্রবলেম? আমার আর্জেন্ট কাজ আছে, এটুকু বলে রুদ্র পায়ে দ্রুত কেবিনের দিকে হাঁটা ধরলাম আমি। অনিলকে কিছু বলার সুযোগই দেয়নি। রুদ্র কেবিনের দরজা ঠেলে যখনই ঢুকবো, আচমকা কোথা থেকে এসে সামনে দাঁড়ালেন লুবনা ম্যাডাম। আমি চমকে ওনার দিকে তাকালাম। ওনার মুখে আজকে সেই পুরনো হাসিটা নেই, উল্টো বেশ শক্ত কঠিন চেহারা। আমি আস্তে করে বললাম, কিছু হয়েছে ম্যাম? লুবনা ভুরু নাচিয়ে বললেন, আপনার ছেড়ে কেবিনে কী কাজ মিস সেজুতি? কেন যাচ্ছিলেন ওইদিকে?
স্যার বলছিল উনি আসার। লুবনা আমাকে কথাটা সম্পূর্ণ করতে না দিয়ে বললেন, আপনাকে রুদ্র কিছুই বলেনি, মিথ্যে বলার জন্য ওর নাম ব্যবহার করবেন না। আমার বেশ অবাক লাগলো। রুদ্র আবারও? বাবারে বাবা, ঘটনা ঠিক কি? এমনভাবে বলছে যেন উনি রুদ্র রোশন চৌধুরীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নয়, বরং ওনার গার্লফ্রেন্ড। লুবনা আমাকে চোখ দেখে শক্ত কণ্ঠে বললেন, যান আপনার কাজে যান, রুদ্র কেবিনে যখন তখন আসবেন না। ম্যাম, আমি তো কাজেই যাচ্ছিলাম, লুবনা তেতে বললেন। মুখে মুখে তর্ক করছেন আবার? আমি আপনার সিনিয়র, সম্মান না দিলে ডিরেক্ট স্যারের কাছে কমপ্লেন করে দেব। আমার বিস্ময়ের মাথা আরও তীব্র হলো। আমি কী এমন করলাম যার জন্য ওনার মনে হলো আমি ওনাকে অসম্মান করছি? কিছু তো বলিনি তর্ক করার মতো। আর রুদ্র বলেছিলেন বলেই না ওনার কেবিনে যাচ্ছি, না হলে আমার বয়ে গিয়েছে। কিন্তু এই লুবনা ম্যাডাম আমার সাথে এমন করছেন কেন? কি করেছি আমি? কালকে তো কত হেসে হেসে মেডিসিন খাওয়ালেন, একদিন যেতেই রূপ বদল, নরম পুতুল হঠাৎ রণচণ্ডী রূপ ধারণ করলো কেন? ব্যাপারটা কি?